আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমির। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। মৎস্য ভবন এলাকায় শিক্ষার্থীদের বাধা ও তাদের ওপর কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে মৎস্য ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তরিক, জগন্নাথের শিক্ষার্থীরা কি এখনো সেখানে অবস্থান করছেন, আর তাদের দাবির বিষয়ে কোনো আলোচনা হচ্ছে কি? মমি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা যে কর্মসূচি দিয়েছিল তারই অবস্থান হিসেবে তারা কিন্তু এখন কাকরাইল মসজিদের সামনে কিন্তু অবস্থান করছে। আপনাকে একটু ক্যামেরা চোখে দেখাই, এখানে তারা অবস্থান করছে এবং তারা স্লোগানে তাদের দাবি কিন্তু তুলে ধরছেন। তারা বলছেন আবাসন ভাতা বৃদ্ধি, আবাসন সমস্যার সমাধান সহ কয়েক দফা দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ সরকার এবং ইউজিসির সাথে তাদের কথা হলেও সেই শব্দে তারা কিন্তু তার কোনো প্রতিফলন দেখতে পায়নি, যার জন্য আজকে তারা পূর্ব নির্ধারিত যে কর্মসূচি অনুযায়ী লং মার্চ টু যমুনা তারা যে যাত্রা করে এবং তারা এখন মৎস্য ভবন থেকে কিছুটা সামনে এসে কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছে এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে, তাদের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবে। এর আগে সকালে যখন তারা এখানে অবস্থান নেয় বা প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যখন তারা যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয় এবং সেক্ষেত্রে টিয়ার সেল নিক্ষেপ করা হয়, লাঠিচার্জও করা হয়। আমরা দেখেছি কয়েকজনকে কিন্তু গুরুতর আহত হতেও কিন্তু আমরা দেখেছি। আমরা এখন একজন শিক্ষার্থীর কাছে একটু জানতে চাইবো আপনাদের দাবি দেওয়া কি, আপনারা কি জন্য এখানে এসেছেন? আমাদের মেন তিনটা দাবি হচ্ছে যে আমরা দীর্ঘ 20 বছর ধরে আমাদের যেই আবাসন অসুবিধা, সেই অসুবিধার জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে 70% আবাসন ভাতার জন্য প্রথম দাবি আমরা উত্থাপন করছি। এবং দ্বিতীয় আমাদের দাবি ছিল যে আমরা ইউজিসি কর্তৃক যে আবাসন ভাতার পাইলট প্রকল্প নেওয়া হয়েছে সেটা যেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল বঞ্চিত যেই ভাই বোনেরা আছে, আমাদের শুধু একটা মাত্র হল আছে, সেটা হচ্ছে মেয়েদের জন্য। দেখা যায় যে আপনার 98% শিক্ষার্থী হচ্ছে আবাসনের বাহিরে। এই জন্য আমরা ইউজিসি কর্তৃক যে পাইলট প্রকল্প নেওয়া হয়েছে আবাসন ভাতা, সেটা যাতে আমাদের থেকে শুরু হয়। এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলমান আছে, দেখা যায় ওইটা বিগত সরকার থেকে কাজটা অনেক লং প্রসেসে লেন্দি হয়ে যাচ্ছে। সো দেখা যায় যে আমরা চাচ্ছি যে দ্রুত একনেক সভা ডেকে আমাদের যেন ওই সেকেন্ড ক্যাম্পাসের কাজ শুনছিলেন যে তারা বলছিল দীর্ঘদিন যাবত তারা কিন্তু আবাসন সংকটে ভুগছেন এবং তারা বলছে বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু রাজস্ব কিন্তু খুবই কম এবং সেই রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে কিন্তু তারা বারবার আবেদন করছে। তারা বলছেন দীর্ঘদিন যাবত তারা অনেক কষ্ট করছেন এবং এই কষ্টের মধ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং সর্বোপরি যে বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার তাদের সমস্যা বুঝবেন এবং তাদের এই যে দাবি সেই দাবিগুলো মেনে চলবেন, দাবিগুলো মেনে নেবেন। তারা তীব্র রোদ উপেক্ষা করে কিন্তু তারা এই মূল সড়কে বসেই অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই কর্মসূচি বা তাদের এই দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা পালন করে যাবে। একই দিকে আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন, প্রধান উপদেষ্টা বাসভবন রয়েছে, এটা কেপিআইভুক্ত এলাকা, এখানে সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু এখানে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ কোনো প্রকার জন্য অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই অবস্থানে কিন্তু পুলিশ রয়েছে। তো রাজধানীর কাকরাইল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। মমি, তরিক, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এদিকে ছাত্রনেতা সাম্য হত্যার দ্রুত বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে এই দাবি জানানো হয়। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মঙ্গলবার রাতে প্রাণ হারান স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।
সহকর্মী হত্যার বিচারের দাবিতেই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ সমাবেশ থেকে অভিযোগ করা হয়, ডাবি ক্যাম্পাস সন্ত্রাসী মাদকসেবীদের আখড়ায় পরিণত হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বলেন, সম্মানের সাথে পদ না ছাড়লে রাজপথে আন্দোলনের মাধ্যমেই দাবি পূরণ করা হবে। সম্মানিত ভিসি স্যার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে, আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। এদিকে এ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ খুব দ্রুত ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনায় জড়িত যারা রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং মোহাম্মদ পলাশ সরকার। গ্রেফতারকৃত যারা রয়েছে তাদেরকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন চলছে। ইতিমধ্যে এই ঘটনায় যে নিহত শাহরিয়ার আলম শাম্মের ভাই বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। কি কারণে এই হত্যাকাণ্ড তার রহস্য উদ্ঘাটনে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা এবার তার কাছে চলে যাচ্ছি। মুহাজির, ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ কি এখনো চলছে? ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যার পরপরই কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিছুক্ষণ আগেই সাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে কিন্তু আমরা দেখেছি বিএনপির সিনিয়র নেতারা অংশগ্রহণ করেছেন। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি সুলতান সালাউদ্দিন টুকু, তিনি এসেছিলেন। ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি রাকিব এবং নাসির সহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতাবৃন্দরা উপস্থিত ছিলেন এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা আছেন এবং তাদের যে বিক্ষোভ মিছিল ছিল সেই বিক্ষোভের কার্যক্রম কিন্তু এখন শেষ। কিন্তু তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে অবিলম্বে এখানে ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবি তারা তুলছেন। আমরা প্রতিবেদনটিতেও তেমনটা দেখছিলাম এবং একই সাথে এখানে শুধুমাত্র ছাত্র দলের অংশগ্রহণ নয়, এখানে আমরা দেখতে পেয়েছি যেহেতু সাম্য একজন জুলাই যোদ্ধা ছিলেন, তিনি একদম সক্রিয়ভাবে এই আন্দোলনের লড়াই সংগ্রামে কাজ করে গেছেন, অংশ নিয়েছেন। সেই সাম্যকে এভাবে নিজের ক্যাম্পাসেই হত্যা হতে হয় তার কিন্তু দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত সংগঠন আছে সেই সংগঠন সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। এখানে আমাদের সঙ্গে ছাত্র শিবিরের সেন্ট্রালের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতাবৃন্দের সঙ্গে কথা হয়েছে। এখানে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমা, এছাড়াও আরও অনেকেই অংশগ্রহণ করেন এই কেন্দ্রীয় মসজিদ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার সামনে। সেখান থেকে কিন্তু তারা বলছেন যে এই যে এখনও অনিরাপদ, জুলাই যোদ্ধারা যে এখন অনিরাপদ, সেটা কিন্তু একটা শঙ্কার যে নিজের ক্যাম্পাসে কেন এইভাবে একটা শিক্ষার্থীকে হত্যা হতে হবে। সেই দাবিটা কিন্তু তারা তুলছেন যে অবিলম্বে এর ভেতর আসলে রহস্যটা কি সেটা আমাদের যে সকলেরই জানার অধিকার রয়েছে সেটা আমরা জানতে চাই। যে আমরা যেই সাম্য নতুন একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই সাম্য এখন নিজেই হত্যার শিকার। এমন অবস্থায় এখানে আমরা যতদূর জেনেছি যে ছাত্রদল তাদের কর্মসূচি আরও কঠোর থেকে কঠোরতর করতে পারে যদি না ভিসি এবং প্রক্টর পদত্যাগ করে। আমি আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, সাম্যর এখন প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এখানে। তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে, সিরাজগঞ্জে তার লাশ নিয়ে যাওয়া হবে। সেখানে তার পরিবার দ্বিতীয় জানাজার আয়োজন করছেন এবং তারপর সিরাজগঞ্জের উল্লাপাড়াতেই তার দাফন কার্যক্রম হবে। এবং আমরা এখানে তার পরিবারের লোক বলতে সাম্যর মা নেই, তিনি বহু বছর আগেই মারা গেছেন এবং আমরা শুধুমাত্র এখানে তার খুব সম্ভব। রানা, আপনাকে ধন্যবাদ। এর আগে গতরাতে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মধ্যরাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী সমর্থকরা। রিপোর্ট আদ্দিন সজীবের। ক্যাম্পাসেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের এই ছাত্রের মৃত্যুতে বুকফাটা আহাজারি। ঘটনা মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শাম্য। এ সময় এক ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি শাম্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যতক্ষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ততক্ষণে দুনিয়ার জীবন শেষ হয় শাম্যের। শোক নামে পুরো বিশ্ববিদ্যালয়ে। এই খুনের ঘটনায় কারা জড়িত, কেন খুন করলো সেই কারণ সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদেরকে অ্যারেস্ট করা। কেন আমার ক্যাম্পাসে বহিরাগত আসবে এবং এসে কিভাবে এইরকম একটা হত্যাকাণ্ড করে যায়, তার কিভাবে সাহসটা হয়, কেন প্রশাসন আগে থেকে সচেতন হয় নাই? স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্যকে দেখতে হাসপাতালে আসেন তার সহপাঠী, বন্ধু, স্বজন এবং ছাত্রদল নেতারা। হাসিনা পতন আন্দোলনের সম্মুখ সারির একজন নেতৃত্ব, তার খুনের ঘটনার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী কতটা অনিরাপদ সেটি আজকে সামনে এসেছে। খবর পেয়ে রাত 2টার দিকে মেডিকেলে ছুটে যান উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে জরুরি বিভাগে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তারা। শেষ পর্যন্ত শাম্যকে না দেখেই বেরিয়ে আসতে হয় তাদের। এ সময় কিছুটা অসুস্থতা বোধ করলে উপাচার্যকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিল করে ভিসি চত্বরে অবস্থান নেয় ছাত্রদলের কর্মী সমর্থকরা। 24 ঘন্টার মধ্যে যথাযথ পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দেন তারা। কি কারণে আজকে আমাদের ভাই শাম্যকে হত্যা করা হলো এবং কি ধরনের নিরাপত্তার ফাঁকফোকর ছিল এবং বিগত সময়ের ঘটনাগুলো অ্যানালাইসিস করে আগামীতে সে ধরনের একটি নিরাপদ ক্যাম্পাসের যে সাধারণ শিক্ষার্থীর অধিকার রয়েছে সেই অধিকার তারা বাস্তবায়ন করবে। এই ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল আবারও। অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকা আরও নিরাপদ করতে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান দেখতে চান তারা, যাতে আর একটি প্রাণও এভাবে ঝরে না যায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ বন্দরের সাথে প্রতিবেশী দেশগুলোকে সংযুক্ত করতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশি লাভবান হবে বলে তার প্রত্যাশা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম পৌঁছে প্রথমেই সমুদ্র বন্দর পরিদর্শনে যান তিনি। বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের অর্থনীতি পরিবর্তন করতে চট্টগ্রাম বন্দরের কোনো বিকল্প নেই জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বন্দরের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও ভারতের 7 রাজ্যের সাথে বন্দরকে যুক্ত করতে পারলে বাংলাদেশ আরো বেশি উপকৃত হবে বলে জানান তিনি। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের বড় বড় বন্দর ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে আধুনিক প্রযুক্তির বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো,
এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করব না। যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা। যেগুলো বন্দরে যান তাদের মাথা দেখবে, তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। তার আশা, বন্দরের উন্নয়ন হলে দেশের অর্থনীতি উন্নত হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরে সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক উন্মোচনের মাধ্যমে কালুরঘাটে বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া এদিন সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ৯ বছর পর এই সমাবর্তনকে ঘিরে নান্দনিক ও বর্ণিল আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে পাহাড় আর সবুজে ঘেরা প্রায় ২৩০০ একরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে। চবি কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের বিগত 4 বারের সমাবর্তনের তুলনায় এবারই সর্ববৃহৎভাবে বিশেষ এই দিনটি উদযাপন করা হচ্ছে, যাকে একক কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে সবচেয়ে বড় সমাবর্তন বলছে কর্তৃপক্ষ। সমাবর্তন বক্তা হিসেবে যোগদানের পাশাপাশি ঐতিহাসিক জোবরা গ্রাম পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বিখ্যাত ক্ষুদ্র ঋণ ধারণার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। সরকারে থাকা হাসিনার প্রেতাত্মাদের অবিলম্বে অপসারণ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার প্রেতাত্মারা সরকারের বিভিন্ন স্তরে বহাল থেকে দেশে অস্থিরতা তৈরি করছে। তিনি বলেন, স্বৈরাচারের বিদায়ের পর দেশের মানুষের দাবি একটি সুষ্ঠু নির্বাচন। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এমন অপবাদ দিয়ে জনগণকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে অভিযোগ করেন ফারুক। অন্তর্বর্তী সরকারের জনপ্রত্যাশা বিরোধী কাজ না করার আহ্বান জানান তিনি। সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, আয়নাগর কারা বানালো, তারাও কি আপনার সাথে এখনো আছে? এদেরকে বিচারে আওতা আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। দুদকের করা মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে গতকাল আপিল করার অনুমতি দেন। আজ আপিল গ্রহণ করে জুবাইদা রহমানকে জামিন দেওয়া হয়েছে। একই সাথে নিম্ন আদালতের নথিও তলব করেছে আদালত। দুর্নীতির মামলায় 2023 সালে 2রা আগস্ট তারেক রহমানকে 9 ও ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আসাদুজ্জামান। ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি, কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে আমরা পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণা হবে আগামী 1 জুন। রায়ে নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আইনজীবী শিশির মনির। তিনি জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল।
নির্বাচন কমিশন যেন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায়ে পর্যবেক্ষণ দেবে বলেও তার আশা। জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ রায় ঘোষণার জন্য 1 জুন দিন ঠিক করে আদেশ দেন। আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে। আজকে যে জামায়াত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে, যারা এই নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। ঢাকা শুধুই ব্যস্ততার কোলাহলে হাঁসফাঁস করা মানুষের গল্প নয়, রাজধানীর পথের পরতে পরতে জানান দেয় কিছু রং যা শব্দে ধরা দেয় না, ধরা দেয় চোখে আর মনের গহীনে। বলছে এই শহরের ফুটে থাকা গ্রীষ্মের সেই সব রং মাখানো ফুলের কথা। পত্রহীন বৃক্ষে আনন্দের আলো ছড়ানো সেই সব ফুলের গল্প তুলে ধরাচ্ছেন SM আশরাফ, আর ক্যামেরায় ছিলেন মাইনুদ্দিন রাসেল। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। অবিরত ছুটে চলা যান্ত্রিক শহর নয়, এই ঢাকা মাঝে মাঝে হয়ে ওঠে এক রঙিন ছন্দবদ্ধ কবিতা। গ্রীষ্ম এলেই কৃষ্ণচূড়া, জারুল আর সোনালু ফুলে ছেয়ে যায় রাজপথ। ব্যস্ত নাগরিকরা চলতি পথে থমকে দাঁড়ায় বর্ণিল ফুলের মুগ্ধতায়। কৃষ্ণচূড়া ফুলগুলো যেন নগরবাসীর কাছে খোলা প্রেমপত্র, যেন লাল ওড়নার উড়াউড়ি। রোদে দাঁড়িয়ে থাকা কর্মক্লান্ত নাগরিকদের এই লাল আগুন বলে দেয় শুধু গরম নয়, এই রোদে প্রেমও আছে। আর সেই প্রেমমাখা রোদের আগুনে পুড়ি ক্যামেরা বন্দী হতে দেখা যায় তরুণ তরুণীদের। লাল অনেক রং মিশানো আছে যেহেতু, সো সবার কাছেই ভালো লাগে। কারণ ছবি, আমরা যেহেতু ছবি প্রেমী, আমরা বিভিন্ন মিডিয়াতে শেয়ার করে থাকি আমাদের ছবিগুলো। এই সময় ফুলগুলো মনে হয় ঢাকা শহরকে একটা নতুন রূপ দেয়। যেমন গাছে গাছে কৃষ্ণচূড়া ফুটে আছে, দেখতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। আর বেগুনি জারুল, সে তো শহরের আনমনা ভাবনা। দিনের শেষে হঠাৎ দেখা পাওয়া প্রিয় মুখের মতোই চমকে দেয়। জারুল যেন নীরবতা, যেন যা চোখে পড়ে না, কিন্তু একবার দেখলে আর ভোলা যায় না। যদি মন খারাপ থাকে সেটা ভালো হয়ে যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে কি বলবো, এত সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগে। ফুলগুলো দেখার পরে মনটা ভালো হয়ে যায়, বা হাতে নাড়ার পর আমরা ছবি তুলি, তখন আরো বেশি সুন্দর লাগে। রাজধানীতে হলদে বৃষ্টি হয়ে ঝরে সোনালু, কিংবা প্রজাপতির গল্পে পাতার ফাঁক দিয়ে উকি মারা এক স্বপ্নের নাম। যে পথের পাশ দিয়ে হেঁটে যায় অফিস ফেরত ক্লান্ত মানুষ, তার পায়ে লুটিয়ে পড়ে সে বলে, তোমার জন্যই সেজেছি আমি। প্রকৃতিকে এত সুন্দর করে তোলে, এত সুন্দর রং, সেই হিসেবে ঢাকার মানে লোকজনকে বলবো যে আরো যাতে গাছ লাগানো হয়। কেউ বলে শহর মানেই ধুলো, ধোঁয়া আর যানজট, কিন্তু এই গ্রীষ্মের ফুলেরা বলে ঢাকা এখনো স্বপ্ন দেখাতে পারে। হয়তো কিছুটা ক্লান্ত, তবু তার বুক জুড়ে এখনো ফোটে কৃষ্ণচূড়া, হাসে জারুল, আর সোনালী সহ নানান রঙের ফুল ঝরে পড়ে নিঃশব্দে। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ চলছে। এতে প্রতিষ্ঠানটির কর্মীরা জানান, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশটি বাতিল করার দাবি জানান তারা।
নেসলে বাংলাদেশ পিএলসি দেশের বাজারে নিয়ে এসেছে নিডো 5+। এই গুঁড়ো দুধ স্কুলের বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি। সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিডো 5+ এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি। এ সময় তিনি বলেন, শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশের সর্বোচ্চ মানের পণ্য ও পরিষেবা দিচ্ছে। এর মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে হাজারো মানুষের। 155 বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী বহুজাতিক খাদ্য পানীয় কোম্পানি হিসেবে সুপরিচিত নেসলে 31 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা ও ইয়েমেনে ইসরায়েলের বর্বরতা ও মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরালো করার পথে সৌদি আরব। এই সুযোগে ইসরায়েলকে স্বীকৃতি ও পারস্য উপসাগরের নাম বদলাতে সৌদি যুবরাজ সালমানকে মন গলানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপুল অঙ্কের বিনিয়োগ চুক্তিও করেছে রিয়াদ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ধর্ম ভিন্ন হলেও ওয়েস্টার্ন শিক্ষা দীক্ষা ও জীবনযাপনে অভ্যস্ত সৌদি যুবরাজ সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা বেশ পুরনো। বাইডেন আমলে সম্পর্কে ভাটা পড়লেও তা জোড়া লেগেছে আবার। তাই তো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফর হিসেবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবকেই বেছে নিলেন এই রিপাবলিকান নেতা। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণও দিলেন সালমান। সৌদি বিমান বাহিনীর F-15 জেট দিয়ে ট্রাম্পের এয়ারফোর্স 1 বিমানকে দেওয়া হয় নিরাপত্তা। রিয়াদের বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে রাজকীয় সম্মান জানানো হয় বন্ধুকে। নিজে উপস্থিত থেকে ট্রাম্পকে স্বাগত জানান সালমান। রিয়াদে পৌঁছে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকও সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট। বয়সে দুজনের বড় ফারাক থাকলেও এ সময় সালমানকে বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প। উচ্চ প্রশংসা করেন সালমান ও তার পরিবারের। King Salman, who's just, we talk about a great man, that is a great man. আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। আমরা একে অপরকে দীর্ঘদিন চিনি ও পছন্দ করি। মহামান্য ক্রাউন প্রিন্স একজন অসাধারণ ব্যক্তি। আমি অনেক সম্মান বোধ করছি আবার ওই রাজ্যে আসতে পেরে। সালমান আমাদের ব্যতিক্রমী আতিথেয়তা করছে, যা কখনোই ভুলব না। 2017 সালে প্রথম মেয়াদে সৌদি সফরের কথাও স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট। উপসাগরীয় দেশটিতে বিনিয়োগে বন্ধু সালমানের সহায়তা চান তিনি। এবারে সফরে সেই কথাও রেখেছেন সৌদি প্রিন্স। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তিতে সই করেছেন, যা প্রতিরক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ বলছে রিয়াদ। অংশীদারিত্ব আমাদের অর্থনৈতিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। বর্তমানে এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগী যুক্তরাষ্ট্র। দেশটির সাথে আমরা $600 বিলিয়ন অংশীদারিত্বের চুক্তি করেছি। সামনে দুদেশের এই অর্থনৈতিক সম্পর্ককে বহুদূর এগিয়ে নিতে চাই। চুক্তির আওতায় সৌদি সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ ও সহায়তা দেবে ওয়াশিংটন। বাদশাহ সালমান বিমানবন্দর, সালমান পার্ক, কিদিয়া সিটি সহ মেগা প্রকল্পে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর দুদেশের সম্পর্কে ভাটা পড়লেও তা কাটিয়ে ওঠেন সৌদি যুবরাজ সালমান। তবে সৌদি আরবের সাথে ট্রাম্পের এই সম্পর্ককে ভালোভাবে দেখছে না বাকি মুসলিম বিশ্ব। তাদের অভিযোগ, যুবরাজ সালমান রাজতন্ত্র টিকিয়ে রাখতেই হাত মিলিয়েছেন আমেরিকার সাথে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবার জানাবো খেলার খবর। দুই ম্যাচের টি-20 সিরিজ খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 10টার ফ্লাইটে প্রথম ধাপে কোচিং স্টাফ সহ বেশিরভাগ ক্রিকেটার ঢাকা ছাড়েন। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়রা দ্বিতীয় ধাপে সন্ধ্যা 7টায় দেশ ছাড়বেন। সূচি অনুযায়ী 17 ও 19 মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে টি-20-র এ লড়াই। এই সিরিজ থেকেই মূলত 2026 টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে টাইগাররা।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।